রাতারাতি একটি নদীতে ভাসমান মৃতদেহ দিয়ে পুরো নদী ভরে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ যারা মারা গেছে তাদের চেহারা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, তাদের শরীরের সমস্ত পানি শুকিয়ে গেছে। এই পরিস্থিতি ছিল খুবই অদ্ভুত এবং রাতারাতি এটা বেড়েই চলছিল। এখন কথা হলো, এই যারা মারা গেছে তাদের সকলের অবস্থা কিন্তু একই রকমের। মুভির শুরুটা হয় কোরিয়ার একটি থিম পার্কে দেখিয়ে, যেখানে জো হিউক নামের একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে এখানে তার বসের ফ্যামিলিকে ঘোরাতে নিয়ে এসেছিল, তবে তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সে কোনো কিছু নিয়ে টেনশনে আছে। এরপর ঘোরাঘুরি শেষে সবাইকে বাসায় ফিরিয়ে আনে। আসলে এক্সট্রা কিছু ইনকামের জন্য অফিসের কাজের পাশাপাশি তার বসের ফ্যামিলির দেখাশোনা করে, আর এসব ছোটোখাটো কাজ করার জন্যই তার মনটা সবসময় খারাপ থাকতো। আসলে জো হিউক তার বসের কোম্পানিতে ছোটোখাটো পোস্টে চাকরি করছে, কিন্তু সেই কাজের জন্য যে কয় টাকা তাকে বেতন দেওয়া হতো তাতে তার সংসার ঠিকঠাক মতো চলতো না। তাই ফ্যামিলির খরচের কথা ভেবে সে অফিসে শেষে বসের ফ্যামিলি দেখাশোনার পার্ট টাইমের কাজ করে, আর তার বস এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে দিয়ে ছোটোখাটো সব কাজই করিয়ে নেয়। এইসবের জন্য জো হিউকের বেশ মন খারাপ থাকে। সারাদিন খাটাখাটনির পর জো হিউক সোজা তার বাসায় ফিরে আসে। সেখানে গিয়ে দেখতে পায় তার ছোট ভাই জেফিল এসেছে, তবে সে তার ভাইয়ের সঙ্গে কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে যায়। আর ভেতরে ঢুকলে সে দেখতে পায় তার স্ত্রী এবং বাচ্চারা বেশ কিছু খাবার অর্ডার করে বসে বসে খাচ্ছে। এইসব দেখে জো হিউক তার বাচ্চাদেরকে বলে এভাবে গোগ্রাসে খাওয়া উচিত না। তবে তার স্ত্রী জানা আজকে জোফিল এসেছে, কারণ তাদের ছেলের জন্মদিন, সেই উপলক্ষে এইসব খাবারের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে জো হিউকের ছেলে বলে ওঠে, বাবা, আমার জন্মদিনে আমাকে থিম পার্কে ঘুরতে নিয়ে যাও। এই কথায় জো হিউক বলে, এইসব কথা তোমাদের মাথায় কে ঢুকালো? এই কথায় বাচ্চারা বেশ আপসেট হয়ে যায়। তবে তাদের মা এসে বাচ্চাদেরকে বোঝাতে থাকে যে তার বাবা সারাদিন পর বাসায় এসেছে, তাই এখন অনেক ক্লান্ত, তাই আমরা পরে ঘুরতে যাব। এইসব বলে বাচ্চাদেরকে শান্ত করে সোজা ঘরে চলে আসে জো হিউকের কাছে। সে জানায় সে একটা চাকরি করতে চায় এবং তাই সে বাচ্চাদেরকে তাদের নানার বাড়িতে রেখে আসবে। এই কথায় জো হিউক আবার ভীষণ রেগে যায়। আসলে জো হিউক চাইতো না তার স্ত্রী বাইরে গিয়ে চাকরি করুক। অন্যদিকে জো হিউকের ভাই জেফিলকে দেখা যায়, সে একজন পুলিশ অফিসার। সে সেখান দিয়ে ফিরে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে। আর এখানে জেফিলের কথা থেকে জানা যায় জো হিউক তার ভাইয়ের কথায় তার সব সম্পত্তি স্টক মার্কেটে লাগিয়ে দিয়েছিল, তবে সে কোনো লাভ তো দূরের কথা, উল্টো নিজের সব সম্পত্তি হারিয়ে ফেলেছে। আর তার ভাইয়ের কথা শুনছিল বলেই তাকে এমনভাবে খেটে মরতে হচ্ছে। সে তার এই পরিস্থিতির জন্য সবসময় তার ভাইকেই দায়ী করে, আর জেফিলও ভাইয়ের এমন কষ্টের জন্য নিজেকে দায়ী করতে শুরু করে। তাই সে আবার তার সহকারীকে কাজে লাগিয়ে দেয় সেই শেয়ারগুলো যারা কিনেছিল তাদেরকে খোঁজার জন্য। অন্যদিকে জে হিউক অফিসে কাজ করার সময় তার এক কলিগের কাছে জিজ্ঞাসা করে তাদের কোম্পানি নতুন নতুন ঔষধ বানানো বন্ধ করলো কেন। এই কথায় তার কলিগ জানায় তাদের বস এই কোম্পানিকে ওয়েনস্টার নামক একটি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে, সেজন্য আরডি ডিপার্টমেন্ট বন্ধ করে তাদের দিয়ে দোকানে দোকানে ঔষধ সেল করাচ্ছে। এদিকে জেফিলকে দেখা যায় সে হাসপাতালে এসেছে তার ওয়াইফ লিন্ডার সঙ্গে দেখা করতে। এখানে জেফিল লিন্ডার কাছে রিকোয়েস্ট করতে থাকে কিছু লোন উঠানোর জন্য, যাতে সে তার ভাইকে দিতে পারে, কারণ সে তার নিজের দোষে ভাইয়ের এমন করুণ পরিস্থিতি আর দেখতে পারছিল না। তাই কিছু টাকা দিয়ে হলেও সে তার ভাইকে সাহায্য করতে চাইছিল। তাছাড়া সে তার ভাইকে অনেক ভালোবাসে, কিন্তু সেই ঘটনার পর তার ভাই আর তার সঙ্গে কোনো কথাই বলে না। আর জেফিল সবসময় চাইতো তার ভাইয়ের সাথে এই মনোমালিন্য শেষ হয়ে আবারও আগের মতো তার ভাই তার সঙ্গে কথা বলুক। এদিকে লিন্ডা রাতের বেলা সোজা জেহুকের কাছে গিয়ে জেফিলের বলা সবকিছু জানিয়ে দেয়। এসব শুনে জেহুক বলে ও তো একেবারে বিষের মতো, যার জীবনে যাবে তাকেই শেষ করে দেবে। তাই সে লিন্ডাকে পরামর্শ দেয় তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য, নয়তো সেও পস্তাবে। পরের সিনে একজোড়া কাপলকে দেখা যায়, তারা মর্নিং ওয়াকে বের হয়েছে। এরই মধ্যে সেই ছেলেটার বেগ পেয়ে যায় আর সে পাশে প্রস্রাব করতে শুরু করে দেয়। তবে কিছু একটা দেখে সে ভয় পেয়ে যায়। অন্ধকার দেখাচ্ছিল বলে সামনের দিকে একটু এগিয়ে যেতে গেলে কিছু একটা তার সামনে হুচুট খেয়ে পানিতে পড়ে যায়। এরই মধ্যে সে পাশে থাকা একটা মহিলা লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশকে ইনফর্ম করে সবটা জানায়। জেফিল সেই লাশের মুখের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। এরপর যখনই সেই লাশ ফরেন্সিক ল্যাবে নিয়ে আসা হয় তখন সেখানে থাকা ডাক্তার লাশটিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। দেখা যায় মহিলার লাশটি অদ্ভুতভাবে বিকৃত ছিল। ডাক্তার অফিসারদের জানায় গাংউং নামের একটা জায়গা থেকে ঠিক একই ধরনের একটা লাশ তাদের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু সেটা বুঝতে পারছে না যে কিভাবে মানুষ এভাবে মারা যাচ্ছে। পরের সিনে দেখা যায় কোন এক অজানা কারণে সেই শহরের বাকি লোকেরা পানিতে ঝাঁপ দিচ্ছে এবং পানি খেতে খেতেই একে একে মারা যাচ্ছিল। পরদিন সকালে এই খবর সব চ্যানেলগুলোতে দেখাতে থাকে। এদিকে জো হিউকের স্ত্রী জো হিউককে এই নিউজ দেখায়। এইসব দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং জো হিউককে আজকে কাজে যেতে বারণ করে। তবে জো হিউক বলে এইসব নিউজ দেখে ভয় পেয়ে ঘরে বসে থাকলে কোনো লাভ হবে না, আজকে বসকে নিয়ে শপিংয়ে যেতে হবে। সে গলফ খেলার জন্য সরঞ্জাম কিনবে, আর আজকে যদি না যায় তাহলে তো স্যালারি থেকে তার টাকা কেটে নিবে। এইসব বলে জো হিউক সোজা তার বসের সাথে গলফ খেলার মাঠে চলে আসে।
দেখা যায় সেই মাঠের পাশে একটা জলাশয় রয়েছে। একটা সময় দেখা যায় জোহিকের বস কেমন যেন অস্বাভাবিকের মতো বারবার পানি খেয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার তৃষ্ণায় কিছুতেই মিটছে না। এরপর হুট করে সে দৌড়ে সেই জলাশয়ে নেমে পানি খেতে শুরু করে। এইসব দেখে জোহেক দৌড়ে তার বসকে সেখান থেকে উঠানোর জন্য চলে যায়। তবে সে আসার আগেই কাজ শেষ। সে দেখতে পায় তার বস আর বেঁচে নেই। তবে তার চেহারাটা ঠিক একই রকমের ভাবে ভয়ঙ্কর রূপে পরিবর্তন হয়ে গিয়েছিল, যেটা কিনা সেই মহিলার চেহারার সাথে হয়েছিল। এদিকে জেফিল চলে এসেছিল সেই নদীর কাছে যেখানে অনেকগুলো মানুষের লাশ পাওয়া গিয়েছিল। সে খোঁজ খবর নিয়ে দেখছিল যে এই নদীর পাশে কোনো ফ্যাক্টরি আছে কিনা, যেগুলো থেকে কোনো বর্জ্য পদার্থ এখানে এসেছে। তবে একজন লোক তাকে জানায় এই জায়গাটা হলো একটা ট্যুরিস্ট প্লেস এবং এখানে সবাই ঘুরতে আসে। সে আরও জানায় তারা যেই মহিলাটির লাশ পেয়েছিল সে নাকি পারিবারিক চাপের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলায় ছিল, আর এখানকার লোকেরা ধারণা করে সে হয়তো এই কারণেই সুইসাইড করেছে। এদিকে জোহিউক বাসা আসলে দেখতে পায় তার বাচ্চারা আর তার স্ত্রী কিছুটা অস্বাভাবিকভাবে পানি পান করছে। এটা দেখে সে আবারও কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার বস ঠিক একইভাবে কিছুদিন ধরেই পানি পান করছিল। তবে জোহিউকের স্ত্রী বলে ওঠে, আমাদেরকে শান্তিমতো একটু পানিও খেতে দেবে না? এরই মধ্যে তার ছেলে জোহিউককে জানায় তার মায়ের বান্ধবী পানিতে ডুবে মারা গেছে। এদিকে পরদিন সকাল হলেই দেখা যায় পুরো শহরের সব ধরনের জলাশয়ে শত শত মানুষ মরে পড়ে আছে। এরই মধ্যে অন্য একটা জায়গায় দেখা যায় একজন মহিলা নিজের বাড়িতে বাথটাবের মধ্যে পানিতে ডুবে ভয়ঙ্করভাবে মরে পড়ে আছে। এরই মধ্যে সেখানে থাকা পুলিশ দেখতে পায় ওই বাথটাবে কিছু অদ্ভুত ধরনের প্রাণী রয়েছে। এরপর সেই প্রাণীগুলো সাথে করে সোজা ল্যাবে চলে আসে। এরপর ডাক্তার যখন সেগুলো পরীক্ষা করে তখন বাকিদেরকে জানায় এদেরকে বলা হয় হর্সেয়ার ওয়ার্ম বা ফিতাকৃমি। এগুলো যে কোনো কীটপতঙ্গের মধ্যে বাস করে। এরা সাধারণত ঘাসফড়িংয়ের মতো প্রাণীকে বাহক হিসেবে ইউজ করে। তবে এই প্রাণীগুলো এখন মানুষের মধ্যে বাস করা শুরু করেছে, আর সেই কারণেই এগুলো শরীরে ঢুকলেই মানুষের ক্ষুধার পরিমাণ বাড়তেই থাকে। আর সেই খাবার খাওয়ার ফলেই এই হর্সেয়ার কৃমিগুলো দ্রুত বড় হয়ে যায়। এরপর যখনই সেই কৃমিগুলো প্রজননের স্টেজে চলে আসে তখন সেই আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড পানি পিপাসা পেতে থাকে, আর সেই কারণে সে যেখানেই পানি দেখে সেখানেই নেমে পড়ে। আর সেই সুযোগে ওই কৃমিগুলো সেই ব্যক্তির মুখ দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। আর তখন আক্রান্ত ব্যক্তি এই অত্যাধিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই অস্বাভাবিকভাবে মারা যায়। আর সেজন্যই ওই মৃত ব্যক্তিদের লাশগুলো দেখে এমন মনে হচ্ছিল যেন তারা পুষ্টিহীনতায় ভুগছিল। ডাক্তারের কাছ থেকে এই খবর পেয়ে কোরিয়ার সরকার তাৎক্ষণিকভাবে একটা সতর্কবার্তা অ্যানাউন্স করে পুরো দেশবাসীর উদ্দেশ্যে। সেখানে জানানো হয় যাদের বেশি ক্ষুধা লাগবে বা যারা রিসেন্টলি কোনো পুকুর বা নদী বা সমুদ্র থেকে ঘুরে এসেছেন তারা যেন অতি সত্বর কাছাকাছি থাকা কোনো হসপিটাল অ্যাডমিট করে নেয়। অন্যদিকে জোহিউক এই খবর পেয়ে ছুটে ছুটে বাড়ি চলে আসে এবং তাদেরকে দ্রুত রেডি হতে বলে, কারণ সেদিন জোহিউকের ছেলের জন্মদিনের দিন তার স্ত্রী তাকে কিছু না জানিয়ে বাচ্চাদেরকে নিয়ে থিম পার্কে গিয়েছিল এবং সেখানে সমুদ্রের পানিতে গোসলও করেছিল। আর সেজন্যই সেই দিনের পর থেকেই তারা অনেক বেশি খাবার আর পানি পান করতে শুরু করেছিল। তাই সে দ্রুত তার স্ত্রী এবং বাচ্চাদেরকে নিয়ে হাসপাতালে চলে আসে, কিন্তু দেখা যায় হাসপাতালের সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। এদিকে এই কৃমির ব্যাপারটা নিয়ে সব বড় বড় ডাক্তার একসঙ্গে মিটিং করতে বসেছে, আর তারা ডিসাইড করে যেহেতু এগুলো একটা কৃমি জাতীয় মরণব্যাধি তাই তাদেরকে কৃমিনাশক বানাতে হবে এগুলোকে আটকানোর জন্য, যাতে করে বেঁচে থাকা মানুষেরা এই মহামারী থেকে বাঁচতে পারে। তবে সমস্যা হলো এই ঔষধটি এমনভাবে বানাতে হবে যাতে কৃমিগুলো মরবে কিন্তু মানুষের কোনো প্রভাবই পড়বে না। এরপর ডাক্তাররা একটা ঔষধ তৈরি করে ফেলে। তবে সেটা পরীক্ষা করতে যখন একটা বাচ্চাকে খাওয়ানো হয় দেখা যায় বাচ্চাটা ছটফট করতে করতে সেখানেই প্রাণ হারায়। এর মানে তাদের এই ঔষধেও কোনো কাজ হবে না। এরই মধ্যে জেফিলকে কল করে লিন্ডা জানায় তার বড় ভাই জেহুকের স্ত্রী এবং তার ছেলে মেয়ে এই মহামারীতে আক্রান্ত হয়েছে। এ কথা শুনে সে সাথে সাথে তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে যেসব মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল তারা সবাই এখন পানির জন্য পাগলের মতো ছোটাছুটি করছে, আর যেখানে পানি দেখছে সেখানে ঝাঁপ দিয়ে প্রাণ হারাচ্ছে। দেখা যায় দিনে দিনে এই আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছিল। এরই মধ্যে একদিন একজন পেশেন্ট জানায় যে ওনিজেল নামের একটা ঔষধ খেয়ে এখন সে সুস্থ বোধ করছে। এই কথা শুনে পুরো দেশের মানুষ এই ঔষধটা কিনতে সব স্টোরগুলোতে ভিড় করতে শুরু করে, আর দেখা যায় মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই ওই ঔষধটা পুরোপুরি শেষ হয়ে যায়। এর জন্য সরকার তখন ওনিজেল কোম্পানির লোকদেরকে তাদের কাছে ডেকে আনে এবং এই ঔষধগুলো বানানোর অর্ডার দেয়। তবে সেই কোম্পানির লোকেরা জানায় সেটা সম্ভব নয়, কারণ তাদের সব মেশিন এখন অনেক পুরনো হয়ে গেছে। এ কথা সরকারের লোকেরা আবার ওনিজেল কোম্পানির সিওর কাছে অনুরোধ করে এই ঔষধের ফর্মুলাটা দিয়ে দিতে। তবে ওনিজেল কোম্পানির সিও সরাসরি না করে দেয়। সে জানায় এটা করলে তাদের ওই ফর্মুলা অন্য সব কোম্পানি কপি করে নেবে এবং তারাও এটার সাহায্যে ঔষধ বানাতে শুরু করবে, আর সেটা করলে তাদের কোম্পানিকে পথে বসতে হবে। এর মানে সে সাধারণ মানুষের থেকেও নিজের কোম্পানির কথা আগে ভাবছে। তবে সরকার তো আর চাইলে কোনো কোম্পানিকে প্রেশার দিতে পারবে না, কারণ এটা তাদের সংবিধানের বাইরে। শুধুমাত্র সরকার কোনো কোম্পানিকে কারণ দেখিয়ে ব্যান করে দিতে পারে। এদিকে জেফিলকে দেখা যায়
সে উনজেল কোম্পানির একজন লোককে ধোলাই দিতে শুরু করে। আর সেখানে সে ওই লোকটার থেকে জানতে পারে 5 বছর আগে তাদের এই কোম্পানি হর্সেয়ার কৃমি নিয়ে গবেষণা করছিল। এরপর তারা সেই কৃমিটাকে একটা কুকুরের উপর এক্সপেরিমেন্ট করে দেখছিল এবং প্রতিরোধক হিসেবে একটা মেডিসিনও বানিয়ে ফেলে, যেটা হলো উনজেল। তবে তাদের এই এক্সপেরিমেন্ট চলাকালীন সময় তাদের এই কোম্পানিকে অন্য একটা কোম্পানি কিনে নিয়েছিল, আর সেজন্যই তাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে করে সেই কোম্পানির ল্যাবের সব বিজ্ঞানীরা ভীষণ ক্ষেপে যায় আর বদলা নেওয়ার জন্য এই হর্সেয়ার কৃমিগুলো সেই নদীতে ছেড়ে দিয়েছিল, যেখানে ট্যুরিস্টরা আসা যাওয়া করত। তাদের উদ্দেশ্য ছিল এই কৃমিগুলো ছড়িয়ে একটি মহামারী তৈরি করা আর তাদের কোম্পানির সেই পুরনো উনজেল ওষুধটাকে মার্কেটিং করা। এরপর যখন পুরোপুরিভাবে এই মহামারী দেশে ছড়িয়ে পড়ছিল, তখনই তারা প্ল্যান করে এই ঔষধটা মার্কেট থেকে উঠিয়ে নিয়েছিল এবং বেশি লাভে এই ঔষধটা মার্কেটে ছাড়া প্ল্যান করছিল। আর এসব করেই তারা অনেক বেশি টাকা উপার্জনের ছকে ছিল। এখানে লোকটা ভয় আরও জানায় এখনও সেই উনজেল ঔষধের 1 লাখের মতো ডোজ তাদের কাছে লুকানো আছে। এরপর জেফেল দ্রুত সেই লোকটাকে নিয়ে সেই ঔষধের গোডাউনে চলে আসে আর আসার পথে সে তার ভাই জহিউককে জানিয়ে দিয়েছিল সেই লোকেশনের কথা। জহিউক সেখানে চলে আসে আর দুই ভাইয়ের মধ্যে সব রাগ ভুলে একসাথে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য কাজে লেগে পড়ে। তবে যখনই তারা সেই গোডাউনে ঢুকে পড়ে, হঠাৎ কেউ একজন এসে সেই গোডাউনের দরজাটা বাইরে থেকে লাগিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এতে করে সেই ঔষধগুলো সেখানেই তাদের চোখের সামনে পুড়ে যায়। আর ঠিক সেই সময় লিন্ডে এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে জহিউকের স্ত্রী তাকে কলে জানায় হাসপাতালের ডাক্তাররা সবার কাছ থেকে ফোন কেড়ে নিচ্ছে আর তাদেরকে আলাদা করে রাখছে। এরপর সে ইমোশনাল হয়ে বলে এটাই হয়তো তাদের শেষ কথা। হয়তো সে আর কোনোদিনও জহিউকের সঙ্গে কথা বলতে পারবে না, কারণ তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে ওষুধ না খেলে তারা আর বেশিক্ষণ হয়তো বেঁচে থাকতে পারবে না। তবে জহিউক তাকে সাহস দিয়ে বলে তুমি ভেঙে পড়লে চলবে না, বাচ্চাদের তোমাকেই সামলে রাখতে হবে। এরই মধ্যে একজন লোক এসে তার স্ত্রী ফোনটা কেড়ে নেয় আর এদিকে জহিউক নিরুপায় হয়ে সেখানে কান্না করতে শুরু করে। এদিকে উনজেল কোম্পানির সিও সরকারকে অফার করে যে তাদের কোম্পানিকে $5 বিলিয়ন দিয়ে কিনে নেওয়ার জন্য, তাহলে তারা ইচ্ছেমতো ওষুধ বানাতে পারবে। এইসব নিয়ে সেখানে তাদের কর্মকর্তার মিটিং চলতে শুরু করে। এইসব শুনে একজন কর্মকর্তা জানায় ওই কোম্পানির মূল্য $7 মিলিয়ন থেকে 1 টাকাও বেশি নয়, কিন্তু এখন এই পরিস্থিতির সুযোগ নিয়ে সে এত টাকা বেশি ডিমান্ড করছে, যা ছিল প্রায় 7 গুণেরও বেশি। তবে সরকারের কাছে এছাড়া আর কোনো অপশন খোলা ছিল না, তাই তারা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তাদের কথায় রাজি হয়। এদিকে জেফিল অনেক খুঁজে সেই লোককে ধরে ফেলে যে তাদের সেই ওষুধের গোডাউনে আগুন লাগিয়ে সব ওষুধ শেষ করে দিয়েছিল। দেখা যায় এ তো সেই লোক যে কিনা দাবি করছিল যে সে উনজেল ওষুধ খেয়ে বেঁচে গেছে। আর জেফিল জানতে পারে এই লোকটাই সেই গবেষণার কাজে ছিল এবং তাদের দলে থাকা বাকি লোকেরা ভয় এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদিকে জহিউককে দেখা যায় সেই পোড়া ওষুধগুলোর দিকে তাকিয়ে তার পরিবারের কথা ভাবছিল। এরই মধ্যে তার মাথায় আসে সে যদি এই একই ওষুধ বানাতে পারে যা দিয়ে এই হর্সেয়ার কৃমিগুলো মারা সম্ভব, তাহলেই সে তার ফ্যামিলিকে বাঁচাতে পারবে। তাই সে আর কোনো সময় নষ্ট না করে দ্রুত তার ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ে। এরই মধ্যে জেফিলের অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় যেই লোকটা তাকে গোডাউনের সন্ধান দিয়েছিল সেই মূলত এই হর্সেয়ার কৃমির ওষুধ বানিয়েছিল, তবে তাকে কেউ মেরে দিয়েছে। সে আরও জানায় এই উনজেল কোম্পানির সিও সেই লোকের বন্ধু ছিল। এর মানে হলো এতদিন যা কিছু হয়েছে তার পেছনে এই কোম্পানির সিও জড়িত ছিল এবং এসবের মাস্টারমাইন্ড সেই সিও। সব শুনে জহিউক জানায় তাদের হাতে এখন একটাই পথ খোলা আছে, যে করেই হোক সেই উনজেল ওষুধের মতো কার্যকর কোনো ওষুধ তৈরি করতে হবে। এরই মধ্যে জহিউক কিছুটা ভেবে তার ভাইকে জানায় তার এমন একটা মেডিসিনের কথা মনে পড়েছে যেটা কিনা উনজেলের মতোই কাজ করে। যেহেতু জহিউক ওষুধ কোম্পানিতে কাজ করে, তাই সে আগে থেকে এই ওষুধের ব্যাপারে জানতো, তবে দুর্ভাগ্যবশত সেটা তার আগে মনে পড়েনি। এরপর সে দ্রুত হাসপাতালে চলে আসে যেখানে তার স্ত্রী এবং বাচ্চারা রয়েছে, তবে তার সামনে প্রচুর লোকের ভিড় ছিল। জহিউক তখন সবাইকে শান্ত করে জানায় তাদের এখন আর উনজেল ওষুধের কোনো প্রয়োজন নেই, কারণ সেই ওষুধের মতোই অন্য একটা ওষুধ পেয়ে গেছে। এইসব শুনে সবাই জহিউককে ভেতরে যাওয়ার রাস্তা করে দেয় ওই ওষুধগুলো আনার জন্য। এরই মধ্যে এই কথা শুনে উনজেল কোম্পানির কিছু লোক এসে জহিউককে বাধা দেওয়ার চেষ্টা করলে বাকি লোকেরা এসে তাদেরকে আটকাতে থাকে জহিউককে ভেতরে ঢোকার জন্য। জহিউক তখন দ্রুত সেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়ে ওষুধগুলো আনার জন্য। অন্যদিকে ভেতরে দেখা যায় অনেক সময় ধরে পানি না পাওয়ার কারণে এখন সেই জায়গায় মানুষের মুখ থেকে সেই কৃমিগুলো বের হতে শুরু করে। এতে করে ধীরে ধীরে সেখানে থাকা লোকগুলো মারা যেতে থাকে। অন্যদিকে সরকার যখনই উনজেল কোম্পানিকে কিনে নেওয়ার জন্য সাইন করতে যাবে, তখনই কিছু অফিসার এসে তাকে এই কোম্পানির সব কেলেঙ্কারির কথা জানিয়ে দেয়। সে সব ঘটনা জানতে পারে যে কি করে দেশের এই হাল হলো। এদিকে জহিউক সোজা সেই ওষুধগুলো নিয়ে বাইরে সবাইকে দিয়ে দেয়, আর তখন সবাই মিলে সেই ওষুধগুলো অসুস্থ মানুষদেরকে খাইয়ে তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। আর আস্তে আস্তে বেঁচে থাকা সব আক্রান্ত মানুষ সুস্থ হয়ে যায় এবং সবকিছু ঠিক হতে শুরু করে। জহিউক তার পরিবারকে বাঁচিয়ে নেয়। শেষ সিনে দেখা যায় জহিউক তার ফ্যামিলিকে নিয়ে সেই থিম পার্কে ঘুরতে এসেছে। এখানে জহিউক তার স্ত্রীকে বলে চলো একবার বিদেশ থেকে ঘুরে আসি। এই কথায় তার স্ত্রী মজা করে বলে যদি সেখানেও এই ধরনের ভাইরাস থাকে। এই কথায় জহিউক বলে তাহলে এমন কোনো জায়গায় যাব যেখানে ভাইরাসের প্রতিষেধক ঔষধ থাকবে।
শেষ দৃশ্যে দেখা যায় নিউ ইয়র্ক শহরের নদীতে একটা লোক মরে ভেসে আছে। এর মানে হয়তো সেই ভাইরাসে মৃত কোনো ব্যক্তি ভেসে ভেসে সেখানে চলে গেছে। আর এরই মধ্যে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা আমাদেরকে করোনা ভাইরাস আবারও মনে করিয়ে দেয় কতটা দুর্বিষহ ছিল মানুষের জীবন। আপনার করোনা ভাইরাস সম্পর্কে কতটুকু মনে আছে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো সেই দুর্বিষহ দিনগুলো মনে পড়লে এখনও গা কাটা দিয়ে ওঠে। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন মুভি গল্পের। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।